সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামের একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসেও তোমাদের সাথে আমার পরিচিতি হয়েছি। আজকে আমার সেকেন্ড ক্লাস। তো তোমরা আজকের ক্লাসে তোমাদেরকে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমার পরিচিতি তোমাদেরকে আগে দেওয়া হয়েছে, আমার পরিচিতি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে যে প্রথম অধ্যায়ে আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের আমরা যে কোষ ও কোষের গঠন নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকে যেটা পার্ট সেটা হচ্ছে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লি। এটা খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস। আমি তোমাদেরকে অনুরোধ করব খুব মনোযোগ সহকারে আজকে ক্লাসটা তোমরা শ্রবণ করার জন্য, কারণ এই ক্লাসে থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন হতে পারে। তোমরা এই ক্লাসটা আশা করি গুরুত্ব সহকারে বুঝে নিবে। প্রথমের চিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? সেল ওয়াল। আমরা গত ক্লাসে সেল ওয়াল কোথায় থাকে দেখতে পাচ্ছি। এখানে তোমরা চিত্র দেখতে পাচ্ছ যে এই যে সেল ওয়াল দেখানো হয়েছে। এই সেল ওয়াল নিয়ে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হবে। তাহলে আমরা আজকে ক্লাস যেটা হবে সেটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল নিয়ে আলোচনা করব। প্রথম আমরা জেনে নিই সেল ওয়াল কী। তাহলে প্রথম আমরা জেনে নিই সেল ওয়ালটা কী। দেখো, কোষ প্রাচীর বলতে কোষের সেই অংশকে বোঝানো হয় যা উদ্ভিদ কোষের সর্বাপেক্ষা বাইরে থাকে। কথা তোমরা বুঝতে পারছো? কোষের প্রোটোপ্লাজমে যে শক্ত পুরো সেলুলোজ নির্মিত নির্জীব আবরণ দ্বারা আবৃত থাকে তাকে কোষ প্রাচীর বলে। আমি তোমাদেরকে গত ক্লাসে প্রোটোপ্লাজম কি বলছি, যে কোষ প্রাচীরের মধ্যে যে সমস্ত জৈব বস্তুগুলা জৈব পদার্থগুলো থাকে সবগুলোকে অঙ্গাণু উপাঙ্গাণু যা আছে সব কিছু মিলে একসঙ্গে আমরা প্রোটোপ্লাজম বলেছি। এই প্রোটোপ্লাজমের বাইরে এই প্রোটোপ্লাজমটাকে যে একটা আবরণ দিয়ে শক্ত পুরো সেলুলোজ নির্মিত একটি নির্জীব আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। আচ্ছা, তোমাদেরকে আমি আগে ক্লাসেও বলেছি কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ ছাড়া শৈবাল, ছত্রাক ও ব্যাকটেরিয়া কোষ প্রাচীর আছে। তাহলে কোষ প্রাচীর শুধু উদ্ভিদে নয়, এছাড়াও শৈবাল, ছত্রাক ও ব্যাকটেরিয়ার মধ্যে কোষ প্রাচীর থাকে। তাহলে 1665 খ্রিস্টাব্দে সেই বিজ্ঞানী রবার্ট হুক যে তার অণুবীক্ষণ যন্ত্রে যে কোষটা দেখেছেন সেটা মূলত কোষ প্রাচীরটাকে উনি দেখতে পেয়েছেন। তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে উদ্ভিদ কোষের বাইরে শক্ত পুরু সেলুলোজ নির্মিত যে আবরণটা সেটা হচ্ছে যে কোষ প্রাচীর। এবং রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে তার অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে যেটি দেখতে পেয়েছেন সেটি হচ্ছে মূলত হচ্ছে কি এই কোষ প্রাচীরটাকে উনি দেখতে পেয়েছেন। দেখো, আমরা এখানে কোষ প্রাচীরের দুইটা চিত্র দিয়েছি, একটা প্রস্থচ্ছেদের চিত্র, একটা লম্বচ্ছেদের চিত্র। তাহলে লম্বচ্ছেদ করলে এরকম দেখাবে আর প্রস্থচ্ছেদ করলে এরকম দেখাবে। এখন দেখো, আমরা কোষ প্রাচীরকে যখন আমরা পড়াবো, কোষ প্রাচীরকে প্রধানত তিনটি স্তরে আমরা ভাগ করব। প্রথম হচ্ছে যে মধ্যপর্দা। দেখো, মধ্যপর্দা দুটি, এটা কোষ প্রাচীরের একটা কমন, পাশাপাশি দুইটা কোষ প্রাচীরের জন্য কমন। তারপর দেখো প্রাথমিক প্রাচীর, এর পরবর্তীতে আছে প্রাথমিক প্রাচীর। এই তোমরা দেখো, এটা একটা কোষ, এটা একটা কোষ, এদিকে নিয়ে একটা কোষ, এদিকে নিয়ে একটা কোষ। এই দুইটা প্রাচীরের কোষের মাঝখানে যে এটা হচ্ছে মধ্যপর্দা বলছি। এর পরবর্তীতে যেটা হচ্ছে এটা প্রাথমিক প্রাচীর, হ্যাঁ, বা প্রাইমারি প্রাচীর তোমরা যেটা বলো। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর বলা হয়। এটাকে আবার তিনটি স্তরে ভাগ করা হয়েছে। এই প্রাচীরের মধ্যে তিনটা স্তর, একটা বহিঃস্তর, যেটা বাইরের দিকে বহিঃস্তর, যেটা মাঝখানে, যেটা বাইরের দিকে আছে বহি, তারপরে যেটা মাঝখানে মধ্য, আর যেটা কোষের ভিতর দিকে আছে এটা অন্তঃস্তর। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। তাহলে আমরা মূলত ধরতে পারি যে কোষ প্রাচীরকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মধ্যপর্দা, তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর, তারপর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। আবার গৌণ প্রাচীরকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে, একটা বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর।
তাহলে কোষ প্রাচীরের আমরা একটু দেখি। উদ্ভিদ কোষ প্রাচীরকে 3টি স্তরে ভাগ করা হচ্ছে, একটা মধ্যপর্দা বা মধ্য স্তর, প্রাথমিক প্রাচীর ও গৌণ প্রাচীর। তাহলে দেখো মধ্যপর্দা বা মধ্য প্রাচীর যেটা স্তর সেটা, হ্যাঁ আসলে এটা হচ্ছে দুইটা কোষের, এদিকে একটা কোষ এদিকে একটা কোষ, দুইটা কোষের কমন একটা পর্দা। তারপর দেখতে পাচ্ছি প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক প্রাচীর, তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারি প্রাচীর। তারপর সেকেন্ডারি বা গৌণ প্রাচীর, এই সেকেন্ডারি বা গৌণ প্রাচীর আমরা এই 3টা স্তর নিয়ে সেটি গঠিত, আমরা আগে আলোচনা করেছি। এখানে দেখো কোষ প্রাচীর প্রধানত রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ বা গ্লুকোজের পলিমার। সেলুলোজটা হচ্ছে কি, এটা গ্লুকোজের পলিমার। আমরা তোমরা ফাইটোকেমিস্ট্রি যে অধ্যায় আছে আমরা সেখানে আমরা এগুলো নিয়ে আলোচনা হবে। প্রাথমিক কোষ প্রাচীর ফ্যাকটিন পদার্থ এবং গৌণ কোষ প্রাচীর লিগনিন ও সুবেরিন নিয়ে গঠিত। তাহলে প্রাথমিক কোষ প্রাচীরটা কী নিয়ে গঠিত? প্রাথমিক কোষ প্রাচীরটা ফ্যাকটিন নামক গ্লুকোজের পলিমার এটা নিয়ে গঠিত, আর গৌণটা হচ্ছে যে কি লিগনিন সুবেরিন দিয়ে ইত্যাদি দিয়ে গঠিত। এছাড়াও কোষ প্রাচীরে হেমিসেলুলোজ, প্রোটিন, লিপিড ও প্রচুর পানি থাকে। পাশাপাশি অবস্থিত দুটি কোষ প্রাচীরের মধ্যপর্দা দ্বারা সংযুক্ত থাকে। আমি যেটা তোমাদের একটু আগে বললাম, এই দুইটা কোষ প্রাচীরের মাঝখানে যেটা যে মধ্যপর্দা বলা হয়, তার মধ্যপর্দা দেখো ফ্যাকটিক অ্যাসিড ও ফ্যাকটিন ও প্রোফ্যাকটিন দ্বারা গঠিত। তাহলে এগুলো আমি সাথে সাথে গঠনটাও তোমাদের এখানে দিলাম, এটা মনে রাখতে হবে। মধ্যপর্দার উপরে মাঝে মাঝে সরু নলাকার গর্ত সৃষ্টি হয়, সেগুলোকে ফিট বা কূপ বলে। দেখো মধ্য বরাবর যে মাঝখানে এই যে দেখছো এই যে একটা যে গর্তের মতো অংশ দেখা যায়, এদিকে দেখা যাচ্ছে এদিকে, এই গর্তের মতো এই অংশটা হচ্ছে ফিট ফেয়ার বা কূপ অঞ্চল বলা হয়, ঠিক আছে। আবার এই কূপ অঞ্চলের এই যে মাঝখানে যে পর্দাটা এটাকে বলা ফিট মেমব্রেন। তাহলে পাশাপাশি দুইটা এই যে কোষের মধ্যপর্দার যে আবরণটা, সেই মধ্যপর্দা আবরণটাকে এখানে বলা হচ্ছে ফিট মেমব্রেন। এখানে থেকে এখানে আমরা বলছি মধ্যপর্দা, এখানে আসে সেটার নাম হয়ে গেছে কূপ অঞ্চল, এটার নাম হবে যে ফিট মেমব্রেন। হ্যাঁ, তাহলে আমরা একটা কোষের মধ্যে রাসায়নিকভাবে যে উপাদানগুলো দেখতে, দেখো উপাদানের মধ্যে কি আছে। কোষ প্রাচীর আমরা 40% থাকবে সেলুলোজ, 40% সেলুলোজ। হেমিসেলুলোজ থাকবে 30%, ফ্যাকটিন থাকবে 10%। তাহলে কোষ প্রাচীরে 40% থাকবে সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% ফ্যাকটিন, আর 10% থাকবে গ্লাইকোপ্রোটিন। তাহলে এই উপাদানগুলো মনে রাখতে হবে এবং কী পরিমাণ দিয়েছে সেটা তোমরা দেখো। যোগফল হচ্ছে 140, 20, 30, 10, যোগফল হচ্ছে 100। তাহলে 100% আমরা পাইলাম। তাহলে কোষ প্রাচীরের গঠনটা আমরা এখানে দেখতে পেলাম। তাহলে কোষ প্রাচীরের গঠনটা হচ্ছে কি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 3টি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম মধ্যপর্দা বা মিডল লেয়ার, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি বা গৌণ প্রাচীর, এই 3টা। সেকেন্ডারি বা গৌণ প্রাচীরকে আবার আমরা 3টি স্তরে ভাগ করেছি, যেটা বাইরে এটা বহিস্থ, যেটা মাঝখানে মধ্য, আর যেটা ভিতরে এটা অন্তস্থ। আচ্ছা, এখানে কিন্তু যেটা অন্তস্থ যেটা এটা হচ্ছে যে কি তার বাইরের, কারণ এখানে আমরা এটা কোষের ভিতরের দিক, এটা মাথায় রাখতে হবে। তারপর ফিট ফেয়ার হচ্ছে কি যে আমরা এই মেমব্রেন পর্দার যে দুটি পর্দা মাঝখানে যে আমরা গর্ত বা কূপের নিয়ে যে অংশ দেখতে পাচ্ছি, সেটাকে হচ্ছে যে সরু নলাকার গর্ত সৃষ্টি হয়, সেটাকে যে ফিট ফেয়ার বা কূপ অঞ্চল বলা হয়। আর কূপ অঞ্চলে যে মেমব্রেন পর্দা থাকে সেটাকে বলে ফিট মেমব্রেন। আমরা একটু কেমিক্যাল স্ট্রাকচারে যেটা দেখি কি আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি সেলুলোজ রয়েছে, তারপর দেখতে পাচ্ছি হেমিসেলুলোজ রয়েছে, তারপর দেখতে পাচ্ছি কি লিগনিন। তাহলে এই 3টি হচ্ছে মূল উপাদান কোষ প্রাচীর গঠনের কেমিক্যাল স্ট্রাকচার। এখন দেখো সেলুলোজ, এখন কিভাবে আমরা বললাম সেলুলোজ মূল গঠনিক উপাদান বলছি, এখন এটা কিভাবে এখান থেকে আমরা একটা কোষ প্রাচীর তৈরি হয় সেটা আমরা দেখব। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে, সেলুলোজ আছে, মাইসেল আছে, মাইসেলিন আছে, তারপর কি আছে মাইক্রোফাইব্রিন আছে, ম্যাক্রোফাইব্রিন আছে, সেল ওয়াল আছে। তো এগুলো কীভাবে গঠিত হচ্ছে একটু আমরা দেখি। দেখো 100, এখানে কি আছে 100টি সেলুলোজ অণু দিয়ে, এই যেখানে সেলুলোজ চেইন দেখাচ্ছি আমরা চিত্রে দেখতে পাচ্ছ, হ্যাঁ সেলুলোজের আরিয়াটা, এখানে 100টি সেলুলোজ চেইন দিয়ে কি গঠিত হবে, 100টি সেলুলোজ অণু একত্রিত হয়ে সেই এটা শুরু করবে, সেটার নাম হচ্ছে যে মাইসেল, সেটা নাম হচ্ছে কি মাইসেল, ঠিক আছে। এরপরে দেখো 200টি মাইসেল একত্রিত হয়ে যেটা গঠন করবে সেটা হচ্ছে মাইক্রোফাইব্রিন। তাহলে সেটা হচ্ছে মাইক্রোফাইব্রিল, এটা হচ্ছে কোষ প্রাচীর গঠনের এই প্রাথমিক উপাদান মাইক্রোফাইব্রিল। তারপর দেখো
মাইক্রোফিব্রিলের প্রায় 250টি মাইক্রোফিব্রিল একত্রিত হইয়া ম্যাক্রোফিব্রিল, তাহলে 250টি কি মাইক্রোফিব্রিল একত্রিত হয়ে কি হবে ম্যাক্রোফিব্রিল। এরপরে এই ম্যাক্রোফিব্রিলগুলা একত্রিত হয়ে কি করবে সেল ওয়াল। মাইক্রোফিব্রিলটা এই যে দেখো তোমরা এখানে এই চিত্রটা একটু লক্ষ্য করো, দেখো আমরা এই মাইক্রোফিব্রিল, এই যেগুলো মাইক্রোফিব্রিল, এই মাইক্রোফিব্রিলের সুতার মতো দেখতে পাচ্ছ, এই মাইক্রোফিব্রিলের পরে অনেকগুলো মাইক্রোফিব্রিল প্রায় 250টি মাইক্রোফিব্রিল নিয়ে একটা মাইক্রোফাইবার, এটা হচ্ছে যে একটা ফাইবার মতো তৈরি করবে। হ্যাঁ, এই ম্যাক্রো থেকে মাইক্রো, ঠিক আছে, এখানে করে 250টি এরকম 250টি নিয়ে একটি ফ্যাব্রিল গঠিত হয়। এই ম্যাক্রোফ্যাব্রিলগুলা একত্রিত হয়ে এরকম সেল ওয়াল তৈরি করে, এই ঠিক আছে, এভাবে একটা সেল ওয়াল তৈরি হয়। তাহলে আমরা মাথায় রাখতে হবে যে সেলুলোজ 100টি সেলুলোজ অণু একত্রিত হয়ে মাইসেল তৈরি করে, মাইসেলিন তৈরি করে, 200টি মাইসেলিন অণু একত্রিত হয়ে মাইক্রোফিব্রিল 250টি অণু একত্রিত হয়ে মাইক্রো পরে ম্যাক্রোফিব্রিল, তারপর ম্যাক্রোফিব্রিলগুলা একত্রিত হয়ে এই সেল ওয়ালগুলা তৈরি করে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। দেখো কোষ প্রাচীরের কী কাজ রয়েছে আমরা একটু দেখি। কোষ প্রাচীরের কাজের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে আমরা প্রথমে কোষ প্রাচীরের নিম্নত কাজগুলো করতে, কোষকে নির্দিষ্ট একটা আঘাত বা আকৃতি দান করা, এটা হচ্ছে তার একটা কাজ। কোষীয় অঙ্গাণুসমূহকে বাইরে আঘাত থেকে রক্ষা করা, এটা একটা তার কাজ। পানি ও খনিজ লবণ শোষণ ও পরিশোষণে সহায়তা করা, এটা একটা কাজ। তারপর পার্শ্ববর্তী কোষের সাথে অন্তঃকোষীয় যোগাযোগ রক্ষা করা, এটাও একটা কাজ। এক কোষ থেকে অন্য কোষকে পৃথক করা, এটা একটা কাজ। তারপরে কোষের যান্ত্রিক শক্তি প্রদান করা, একটা কাজ। তাহলে আমরা এই কোষ প্রাচীরের যে কাজগুলি সংক্ষেপে একটু দেখে নিলাম। এবার আমরা নেক্সট যেটা কোষ ঝিল্লি নিয়ে একটু আলোচনা করব, যেটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়ের একটি কমন অঙ্গাণু এবং উভয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু বা অংশ। কোষ ঝিল্লি কি আমরা একটু দেখি। কোষ প্রাচীরের ঠিক নিচে প্রোটোপ্লাজমকে ঘিরে 2 স্তরের স্থিতিস্থাপক সজীব পর্দা থাকে, তাকে কোষ ঝিল্লি বলে। তাহলে আমরা কোষ বাইরে একদম সর্ববাইরে দেখছি, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমি যেটা বলছি, এই সংজ্ঞাটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরের ঠিক নিচে প্রোটোপ্লাজমকে ঘিরে 2 স্তর স্থিতিস্থাপক সজীব পর্দা থাকে, তাকে কোষ ঝিল্লি বলে। একটি উদ্ভিদ ও প্রাণী কোষের উপস্থিত, এটি উদ্ভিদ এবং প্রাণী কোষের উভয় ক্ষেত্রে কমন বা উপস্থিত থাকে। হ্যাঁ, এখানে 2জন বিজ্ঞানীর নাম বলা হয়েছে। এরা 1855 সালে প্রথম প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। তাহলে এই 2জন বৈজ্ঞানিক, একটি হচ্ছে কার্ডেল নাজেলি এবং কারমেনা। এরা 1855 সালে সর্বপ্রথম এই প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। কোষ ঝিল্লির বাজকের মাইক্রোবিলাই, এখানে মাইক্রোবিলাই যেটা, এটা আসলে এটা প্রাণী কোষের বেলা তোমাদেরকে আমি আগে বলছিলাম যে কোষ ঝিল্লির বাইরে এরকম কিছু ভাঁজ হয়ে থাকে কোষ ঝিল্লিটা, এভাবে ভাঁজ হয়ে থাকাটা এটাই হচ্ছে মাইক্রোবিলাই বলে। তাহলে আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি কোষ প্রাচীর, একদম বাইরেটা হচ্ছে যে কোষ প্রাচীর, এটা কোষ প্রাচীর, এখানে ব্লু কালার করে দেখানো হয়েছে। তারপরে এর ভিতরটা হচ্ছে যে হলুদ কালার যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোষ ঝিল্লি। এখন আমরা দেখি এটা কিভাবে গঠিত হয়। কোষ ঝিল্লি গঠন নিয়ে আমরা এখানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন মতামত পেশ করেছেন। তার মধ্যে কয়েকটা মতামত বলছি। একটা হচ্ছে ডানেলি এবং ডেভারসন 1935 সালে স্যান্ডউইচ মতবাদ বা মডেল। তারপরে জেডি রবার্টসন 1959 সালে একক পর্দা মডেল। তারপরে বেনসন মডেল 1966 সালে। তারপরে এস জে সিঙ্গার এবং জেল নিকলসন 1972 সালে যে ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন করেন, এবং এটি হচ্ছে সর্বশেষ সবচাইতে গ্রহণযোগ্য সমাদৃত মতবাদ। আমরা আজকে মূলত এটা নিয়ে আলোচনা করব। তোমরা নিচে 2টি চিত্র একটু লক্ষ্য করে দেখো। এই যে একটা চিত্র, এই একটা চিত্র, 2টি চিত্র। তাহলে এই চিত্রটি কী মনে হচ্ছে, কেমন একটা লিকুইড কোনো কিছু বোঝানো হচ্ছে। এই চিত্রের মাধ্যমে একটা লিকুইড কিছু বোঝানো হচ্ছে। আর এই চিত্রটা তোমরা এখন হয়তো আমাদের প্রায় বিলুপ্ত, একসময় আমাদের
গ্রাম শহরে অঞ্চলে যে বাড়িঘরগুলো এখন টাইলস হয়েছে, তখন মোজাইক করা হতো, এরকম মোজাইক দেখতে পাচ্ছ। তাহলে এটা মোজাইক, তার মানে আমরা কী নিয়ে আলোচনা করব? হ্যাঁ, অনেকে ধরতে পেরেছ, আমরা ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ আমরা এই যে ফ্লুইড, এই যে তাহলে মোজাইক, তাহলে ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আমরা আজকের ক্লাসটা আলোচনা করব। দেখো দুইজন বিজ্ঞানী, সিঙ্গার এবং নিকলসন, তোমাদেরকে একটু আগে যে বলছি সিঙ্গার এবং নিকলসন দুইজন বিজ্ঞানী, তোমরা এই দুজনেই হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তা, এবং এটি হচ্ছে সর্বজন গ্রহণযোগ্য একটি আধুনিক মতবাদ। তাহলে আমরা আজকে ফ্লুইড মোজাইক মডেল নিয়ে এখন ক্লাস নেব। সেটি 1972 সালে এই দুজন বিজ্ঞানী প্রবর্তন করেছেন। দেখো এটা কি, প্রথমে আমরা যখন এই ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আলোচনা করব, এখানে ফসফেট বাই লেয়ার, ফসফেটের দুটি লেয়ার দেখা যাচ্ছে। দেখো এই একটা লেয়ার, এই একটা লেয়ার, তাহলে ফসফেট বাই লেয়ার, বাই মানে দুটি লেয়ার নিয়ে প্রথমে এটি গঠিত। তাহলে এই ফসফেট বাই লেয়ারের এটা আবার দুটি অংশ, এগুলো দেখো, এই একটা মাথার দিক, একটা লেজের দিক, এটা হচ্ছে লেজ, এটা হচ্ছে মাথা। তাহলে এরা দেখা যাচ্ছে পরপর ফাঁয়ের সাথে ফাঁ লাগিয়ে আছে, মাথাগুলো বাইরে, এর মাথাগুলো হচ্ছে বাইরের দিকে, লেজগুলা বাইরের দিকে, আর ফাঁগুলা ভিতরের দিকে, একটার সাথে একটা ফাঁয়ের সাথে ফাঁ লাগিয়ে অবস্থান করছে দেখা যাচ্ছে। তাহলে প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে, এবং গ্লিসারলের সাথে দুইটি ননপোলার ফ্যাটি অ্যাসিড লেস, এটা হচ্ছে ননপোলার ফ্যাটি অ্যাসিডের লেস, আর হচ্ছে যে আর এটা হচ্ছে কি গ্লিসারল, এখানে থাকে মাথায় থাকে কি, এগুলো হচ্ছে গ্লিসারল। এবং সেটা আমি আগে বলছি যে এরা পরস্পর উল্টো দিকে অবস্থান করে, ফাঁয়ে লেগিয়ে অবস্থান করে। আর এখানে দেখো একটা হচ্ছে প্রাণীগ্রাহী, একটা হচ্ছে প্রাণী বিদ্বেষী। কোনটা প্রাণীগ্রাহী, কোনটা প্রাণী বিদ্বেষী, আমরা আর পরবর্তী চিত্র দিয়ে আর একটু ক্লিয়ার করি। দেখো এখানে আমরা আরেকটা চিত্র দেখাচ্ছি। এই চিত্রে কি দেখানো হচ্ছে? তাহলে মাথার দিকটা, তাহলে মাথার দিকটা হচ্ছে যে কি প্রাণীগ্রাহী, এটা প্রাণী গ্রহণ করে, প্রাণী প্রোহিটেড, প্রাণীকে সে পছন্দ করে। আর প্রাণী বিদ্বেষী, তার লেজের দিকটা হচ্ছে কি, এই লেজের দিকটা হচ্ছে প্রাণী বিদ্বেষী, ওরা প্রাণীটাকে অ্যাকসেপ্ট করে না, এখানে এরা প্রাণী অ্যাকসেপ্ট করে। এরপরে নেক্সট হচ্ছে যে আমরা প্রথমে বললাম লিপিড বাই লেয়ার, দ্বিতীয় হচ্ছে যে মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিনটা তিনভাবে অবস্থান করে। কোষঝিল্লিতে 3 ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে ইন্টিগ্রাল বা অন্তর্নিহিত প্রোটিন। ইন্টিগ্রাল বা অন্তর্নিহিত প্রোটিন, এটা আমরা একটু আগেই বলেছি লিপিড বাই লেয়ার, উভয় লেয়ারের মধ্যে তারা বিস্তৃত থাকে, উভয় সারফেসে বিস্তৃত থাকে, এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ফেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন, ফেরিফেরাল বা যে কোনো একটি লেয়ারে, যে কোনো একটার মধ্যে সেটা অবস্থান করবে, সেটা হচ্ছে ফেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন। তারপরে হচ্ছে কি লিপিড সংশ্লিষ্ট প্রোটিন, সেটা লিপিড সংশ্লিষ্ট প্রোটিন, এখানে এই যে লিপিড প্রোটিনের সাথে লিপিড সংশ্লিষ্ট প্রোটিন, অর্থাৎ ভাসমান অবস্থায় থাকতেছে এগুলো বিশেষ করে। তাহলে আমরা 3 ধরনের প্রোটিন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইন্টিগ্রাল বা অন্তর্নিহিত প্রোটিন, একটা ফেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন, একটা লিপিড সংশ্লিষ্ট প্রোটিন। 3 ধরনের প্রোটিন নিয়ে গঠিত। তাহলে আমরা প্রথম পেলাম লিপিড বাই লেয়ার, এরপরে পেলাম মেমব্রেন প্রোটিন। নেক্সট আমরা কি পাচ্ছি দেখো, এরপরে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স কি, এটা প্রায় সময় তোমাদের পরীক্ষা আসে। গ্লাইকোক্যালিক্স এটি হচ্ছে ঝিল্লির উপর একটি সিনিয়র স্তর বিশেষ, এটা হচ্ছে কি ঝিল্লির উপর একটি সিনিয়র স্তর বিশেষ গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। মনে রাখতে হবে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। এদের আমরা দেখো এখানে যেটা দেখা যাচ্ছে, এই যে এখানে এই যে জিনিসটা হচ্ছে কি, এখানে এটা আমরা আগে বলছি কিসের, লিপিড। এই লিপিডের সাথে কার্বোহাইড্রেট একটা চেইন যুক্ত হয়েছে, এটার নাম হয়েছে কি গ্লাইকোলিপিড। আর গ্লাইকোপ্রোটিন, এখানে দেখো আরেকটা, এর সাথে কার্বোহাইড্রেট গ্লাইকোপ্রোটিন। তাহলে লিপিডের সাথে যখন কি কার্বোহাইড্রেট যুক্ত হবে, তখন সেটা হবে গ্লাইকোলিপিড। আর প্রোটিনের সাথে যখন কার্বোহাইড্রেটের চেইন যুক্ত হবে, সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর দুটি গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন একত্রিত হয়ে যেটা তৈরি করে, সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোক্যালিক্স হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে আমরা একত্রিত বলবো কি গ্লাইকোক্যালিক্স। এটা এই সংজ্ঞাটা প্রায় সময় তোমাদের আসে। এরপরে যে কোলেস্টেরল, এটা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে থাকে, তবে উদ্ভিদ কোষে তরুণাপূর্ণ উপায় খুবই কম।
বিশেষ করে ফানি কোষে এটি একটি প্রচুর পরিমাণে থাকে। এই যে কোলেস্টেরল একটু দেখানো হয়েছে। তাহলে আমরা যেটা আলোচনা করলাম যে কোষ ঝিল্লির গঠনে আমরা প্রধানত প্রথমে লিপিড বাই লেয়ার, প্রথমে আমরা যেটা দেখলাম লিপিড বাই লেয়ার, প্রথমে দেখলাম লিপিড বাই লেয়ার, ফসফেট বা ফসফোলিপিড বাই লেয়ার বা লিপিড বাই লেয়ার যেটাই বলো। তারপরে নেক্সট আমরা যেটা দেখলাম মেমব্রেন প্রোটিন, এটাকে আমরা তিন ধরনের মেমব্রেন প্রোটিন দেখতে পেলাম। এরপরে গ্লাইকোক্যালিক্সের পরবর্তীতে কোলেস্টেরল। এই তো শেষ কোষের লিপিডের গঠন। তোমরা অনেক এটা নিয়ে খুব কঠিন মনে করো, আসলে খুবই সহজ, একটু বাসায় চর্চা করলে যেটা বুঝতে পারবে। এখন আমরা সম্পূর্ণ একটা চিত্র দেখলাম, এইভাবে একটা প্লাজমা মেমব্রেন গঠিত হয়। এরপরে আমরা যেটা দেখব একটা রাসায়নিকভাবে কী নিয়ে গঠিত। দেখো এখানে প্রোটিন থাকে 60 থেকে 80% প্রোটিন থাকে, তারপরে লিপিড থাকে 20 থেকে 40%, তারপরে কি থাকে, তারপরে কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 75% থাকে লিপিড। এটা একটু মনে রাখতে হবে। কোষ ঝিল্লির শুষ্ক ওজন যখন করা হবে তখন 75% হচ্ছে লিপিড। তারপর লিপিড ফসফোলিপিড হিসেবে থাকে, লিপিড সরাসরি থাকে না, এটা ফসফোলিপিড হিসেবে থাকে। এরপরে কার্বোহাইড্রেট থাকতে পারে 4 থেকে 5%, যেটা অলিগোস্যাকারাইড। এখন দেখো আমরা একটু কোষ ঝিল্লির কী ধরনের কাজ আছে সেই কাজটা আমরা দেখব। দেখো কোষের সব বস্তুকে ঘিরে রাখে, এটা কোষ ঝিল্লির একটা প্রধান কাজ হচ্ছে কি কোষের সব বস্তুকে ঘিরে রাখা, প্রতিকূল অবস্থাতে অভ্যন্তরীণ অঙ্গাণুসমূহকে রক্ষা করা, তারপর হচ্ছে কি বস্তুর স্থানান্তর ও ব্যাপন নিয়ন্ত্রণ করা, এরপরে কি পারস্পরিক বন্ধন বৃদ্ধি চলন ইত্যাদি কাজে ভূমিকা রাখে। এরপর আমরা কি দেখি বিভিন্ন রকম তথ্য ভিত্তি হিসাবে কাজ করে, বিভিন্ন রকমের তথ্য আদান প্রদান হয়, এগুলার ভিত্তি হিসেবে কাজ করে। উদ্ভিদে আয়ন পরিশোষণে সহায়তা করে, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। এছাড়া আরও অনেকগুলো কাজ আছে, তোমরা বইতে মিলে নেবে, মেইনলি আমি কয়েকটি দেখালাম তোমাদেরকে। এরপরে আজকের ভিডিও দেখবো না, তো এতক্ষণ পর্যন্ত তোমরা আমার ক্লাস তোমরা অত্যন্ত ধৈর্য সহকারে শ্রবণ করেছো এবং এটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা কোষ প্রাচীরের গঠন, কোষ ঝিল্লির গঠন নিয়ে আলোচনা করেছি। এটি দুটি খুব ইম্পর্টেন্ট। তোমরা বাসায় বসে এই কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীরের চিত্র অঙ্কন করবে এবং দেখবে কোনো সমস্যা হলে আমার ইমেল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, তোমরা সেটা নিয়ে আমাকে জানাবে। তো আজকে ক্লাসে সবাই শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় অবস্থান করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।